নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মানসিক রোগের চিকিৎসক। আজ আমি একটি খুব কমন মানসিক রোগ নিয়ে কথা বলবো, যেটা হয়তো আপনারা ইনফ্যাক্ট এই রোগটাই সবচেয়ে বেশি দেখা যায় আমাদের তৃতীয় বিশ্বতে, ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ বা তৃতীয় বিশ্ব যেখানে আছে। হ্যাঁ, প্রথম বিশ্বেও দেখা যায়, তবে এই রোগটা খুব কমন রোগ এবং খুব ছোট্ট রোগ, কিন্তু রোগটার প্রকাশটা বিশাল বড়। সেই রোগটার নাম হচ্ছে হিস্টেরিয়া, যেটা আগে হিস্টেরিয়া বলা হতো, এখন সেই নামটা খালি পরিবর্তন হয়েছে, এখন বলা হয় কনভালশন ডিসঅর্ডার। এর আমি সাইন অ্যান্ড সিমটম মানে কীভাবে আপনারা বুঝবেন, কারণ তত্ত্ব এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে এটা বুঝবেন কি করে। দেখবেন যে যার হিস্টেরিয়া হয় সাধারণত মহিলাদেরই বেশি হয়, এরম না যে পুরুষদের হয় না, তবে মহিলাদেরই বেশি হয়। এতে কি হয়, তারা একা একা কথা বলে, একা একা হাসে, রাগ প্রকাশ করে, চোখ লাল করে, জিনিসপত্র ছোঁড়াছুড়ি করে, এমন কিছু একা কথা বলে যার কোনো মাথা মুন্ডু নেই। তারা দেওয়ালে মাথা ঠুকতে পারে এবং অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে তারা অজ্ঞান হয়ে পড়ে। হ্যাঁ, এই অজ্ঞান কিন্তু আপনার এপিলেপসি ফিট নয়, অর্থাৎ মৃগীর জন্য নয়, এবং এই অজ্ঞানটা হয় কিন্তু সবাইকার মাঝখানে। মানে এরকম নয় যে বাড়িতে কেউ নেই, এরা দুম করে অজ্ঞান হয়ে গেল, বা আগুনের উপর পড়ে গেল, বা জলের উপর পড়ে গেল, একদমই কিন্তু তাই নয়। সেটা মৃগীর ক্ষেত্রে হয়, কিন্তু এই রোগটার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা একদমই থাকে না। তারা যখন সবাই সঙ্গে থাকে তার সামনেই কিন্তু অজ্ঞানটা হয়, অর্থাৎ অ্যাটেনশান সিকিং বিহেভিয়ার এই ব্যাপারটা থাকে। শুধু তাই নয়, এই অজ্ঞান হওয়াটা কিন্তু ধীরে ধীরে হয়, মানে এবং ফিটের ক্ষেত্রে যেটা আমরা বলি হিস্টেরিয়াটিক ফিট, যেটা আমি নিয়ে আলোচনা করছি, তাতে কিন্তু কোনো রকম আঘাত থাকে না, এরা দাঁতে দাঁত চাপে না বা জিভ কেটে যায় না, যেটা মৃগীর ক্ষেত্রে দেখা যায়, এবং খুব ধীরে ধীরে সামনে পড়ে। মৃগীর ক্ষেত্রে যেমন দেখা যায় দুম করে পড়ে যায়, হাত পা ভেঙে যায় বা মাথা ফেটে যায়, যেটা বেশি সবচেয়ে দেখা যায়। এখানে কিন্তু তা নয়, ওরা ধীরে ধীরে শুয়ে পড়ে বা ধীরে ধীরে বসে পড়ে, দিয়ে একটা আচ্ছন্ন ভাব তৈরি হয়। এবং সবচেয়ে আশ্চর্য কথা হচ্ছে, মৃগী রোগীদের প্রশ্ন করলে কিন্তু বোঝা গেছে তারা কিছু শুনতে পায় না, আশেপাশে কিছু হচ্ছে কি না হচ্ছে শুনতে পায় না। কিন্তু হিস্টেরিয়া রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে আশেপাশের লোক কে কী বলছে সেটা তারা স্পষ্ট শুনতে পায় এবং পরবর্তীকালে মনেও রাখতে পারে। তার মানে বোঝা যাচ্ছে এটা পুরোপুরি একটি মানসিক রোগ। এরকম কিছু সাইন অ্যান্ড সিমটম আছে। এবার আমি কারণ তত্ত্ব নিয়ে বলবো। দেখুন, কারণটা হচ্ছে যেটা আমরা বলি মানসিক, শারীরিক, সামাজিক সব নিয়ে। শারীরিক ব্যাপারটা কী থাকে, শরীরে যদি কোনো কিছুর অভাব থাকে, যেমন মনে করুন আপনি হিমোগ্লোবিন কমে গেছে, তবে হ্যাঁ এটা তো হঠাৎ করে হয় না, ধীরে ধীরে হয়, কিন্তু প্রকাশটা হয়তো দুম করে একদিন হলো, কিন্তু হিমোগ্লোবিন কোনো জায়গায় অন্য লক্ষণগুলো তার আগে হয়তো থাকবে, সেটা রুগী বলুক বা না বলুক। তার মনে করুন তার লিভারে কোনো সমস্যা হয়েছে, বা থাইরয়েডটা হয়তো ধীরে ধীরে বেড়েছে বা কমেছে, মানে হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম যেটাই আপনি বলবেন, সেটা যদি হয়েছে, এরম কিডনি ফাংশনে কোনো প্রবলেম হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এই রোগগুলো দেখা যায়। তখন কিন্তু এই ব্যাপারগুলো চিকিৎসা করলে তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসে। আর একটা মানসিক কারণ, যেটাই হচ্ছে হিস্টেরিয়ার প্রধান কারণ বলা যেতে পারে, সেটা হচ্ছে চাপ। এই স্ট্রেসটা কিন্তু যে মহিলারা নেন বা পুরুষরা নেন, নিজে নিজে নেন, এবং কিছু পারিপার্শ্বিক কারণও থাকে। তাদের সাথে কোনো কিছু একটা ভয় পান, বা আপনার কোনো কিছু খুলে বলতে পারেন না, বা এমন কোনো কষ্টের কথা যেটা আপনারা চেপেছিলেন সেটা কিন্তু একসময় হঠাৎ করে প্রকাশ পেয়ে যান, বা তাকে হয়তো কেউ পাত্তা দেয় না, সেটা থেকেও তাদের মধ্যে এই ব্যাপারটা তৈরি হয়। তাই হিস্টেরিয়ার অনেকগুলো কারণ থাকে, প্রধানত মানসিক ও সামাজিক কারণ। এবার এখান থেকে প্রতিকারটা কী করে হবে, দেখুন আমি একটা কথা বলি, হিস্টেরিয়াকে আমরা অনেকেই বলে ভূতে ধরা, যদি ভূতে ধরা বিষয়টা একদমই মিথ্যা, এরকম কোনো বিষয় নেই। এটা একটি রোগ এবং সম্পূর্ণরূপে মানসিক রোগ। এবং সবচেয়ে আনন্দের কথা হচ্ছে, প্রতিকারের আগেই বলে দিচ্ছি, এই রোগ থেকে কিন্তু বেরিয়ে আসা যায়, এবং এই রোগ কিন্তু পুরোপুরি জিনগত নয়, এই রোগ কিন্তু সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ কোনো ঘটনা গতিকের জন্য এই রোগটা তৈরি হয়। তাই সেই ঘটনাটা যদি ওনার জীবন থেকে বের করে দেওয়া যায়, বা সেই ট্রমাটা যদি তার জীবন থেকে বের করে দেওয়া যায়, তাহলে কিন্তু তিনি আবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, একদমই সম্পূর্ণ সুস্থ। হয়তো তাকে কোনো ওষুধও খেতে হবে না। কিন্তু এখান থেকে বেরোবার প্রাথমিক রাস্তা কি? প্রথম রাস্তা হচ্ছে আপনার কোনো মনোচিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা। তিনি কাউন্সেলিং করবেন। কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এটা 50% ভালো হয়ে যায়, বা 50% ভালো হয়ে যায়। বাকি আছে ওষুধ, বাকি আছে হচ্ছে আপনার ফ্যামিলি সাপোর্ট। ফ্যামিলি সাপোর্ট কিন্তু ভীষণ রকম দরকার এই রোগের ক্ষেত্রে। যদি ওষুধ 20% কাজ করে, ফ্যামিলি সাপোর্ট 30 থেকে 40% কাজ করবে। বাকিটা হচ্ছে আপনার তার নিজের কাউন্সেলিংয়ে কাজ করবে, অর্থাৎ যিনি কাউন্সেলিং করবেন বা যে কাউন্সিলই হবে, অর্থাৎ যাকে করা হবে তারও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত, তারও মন খুলে সব কথা বলা উচিত ডাক্তারকে, তবে কিন্তু সমস্যার সমাধান হবে। দেখা যাবে এমন ঘটনা আছে যেটা হয়তো খুবই ছোট, কিন্তু
উনি হয়তো অনেক বড় করে ধরেছেন বা কোনো বড় ঘটনা সেটা তিনি চেপে রেখেছেন, তার জন্য উনি বলতে পারেননি, সেই ব্যাপারটাও কিন্তু আমাদের দেখতে হয়। এবং আমরা আশ্বাস দিতে পারি একজনের কথা আমরা কখনো আরেকজনকে বলি না। এবং আমাদের যে ওষুধ, আমি তো হোমিওপ্যাথি করি, হোমিওপ্যাথি ওষুধে কোনো সাইড এফেক্টও হবে না এবং বেশি দিন খেতেও হবে না। অল্প কিছু ওষুধ খেলে এবং অল্প কিছু নিয়ম মানলে কিন্তু এই জায়গা থেকে বেরোনো পাওয়া যাবে। কিন্তু কাউন্সেলিংটা চালিয়ে যেতে হবে কিছুদিন, তারপরে যখন তুমি এই ট্রমা থেকে বেরিয়ে যাবেন কাউন্সেলিংয়ের প্রয়োজন হবে না। তাই ওষুধ, কাউন্সেলিং এবং পরিবারের সাহচর্যতে এই রোগ থেকে অনায়াসে মানুষ বেরিয়ে আসতে পারে। তাই আপনারা ভয় পাবেন না, ঘাবড়াবেন না, ভূতে ধরা বলে কোনো কুসংস্কার মধ্যে থাকবেন না, আপনারা চটপট কোনো মনোচিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার।